আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুরের জনসভায় ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ক্ষমতায় গেলে জাতিকে আর বিভক্ত হতে দেব না বললেন জামায়াত আমির। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের ভোটে লাল কার্ড দেখানোর আহ্বান। এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। ফ্যাসিবাদী আমলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গুরুত্ব আরোপ। এবং কাল পর্দা নামছে মাসব্যাপী বাণিজ্য মেলায়। ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ সময়ে মূল্য ছাড়ের হিড়িক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। দীর্ঘ ২০ বছর পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এরপর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন। এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় স্থানীয় নেতারা বলেছেন, তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে রংপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ভাষণে। ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে, কারণ বিএনপির অতীত ইতিহাস আছে। দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একমাত্র অতীতে দেখিয়েছে। বিএনপি দেখিয়েছে বলেই, বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথা বললাম, আবু সাইদের স্বপ্নের যে কথাগুলো আমি বললাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে আরেকটি বিষয়ের টুটি চেপে ধরতে হবে। বলেন তো কি সেটা? ইয়েস, দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। এই দুর্নীতির অবসান হতে হবে। আবু সাইদের হত্যাকারীদের যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদেরও এই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ, লুটপাটকৃত অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। এবং প্রিয় ভাই বোনেরা, এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব। কারণ একটি আন্তর্জাতিক সংস্থা, যেই সংস্থাটি এই দুর্নীতিতে কে কত নাম্বার পেল এই হিসাব যারা করে, তাদের হিসাব মতেই 2001 সালে যখন খালেদা জিয়া দায়িত্ব পায় তখন থেকে আস্তে আস্তে বাংলাদেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে উপর দিকে উঠতে থাকে, মুক্ত হতে থাকে। কাজেই বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের 2 সদস্য 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। মনে আছে আপনাদের? এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। দর্শক, আমরা দেখছিলাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রংপুর থেকে জনাব তারেক রহমানের নির্বাচনী ভাষণের অংশবিশেষ। জামায়াত ক্ষমতায় গেলে দেশে নারীরা অবহেলিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তার দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, ইসলামের দোহাই দিয়ে জামায়াত নারীকে হেয় করার চেষ্টা করছে। এ সময় অফলাইন অনলাইনে জামায়াত শিবিরের নানা আক্রমণের কথা জানান ভুক্তভোগীরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
তারই ফলশ্রুতিতে এবারের নির্বাচন অত্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভুক্তভোগী নারী নীলুফার অভিযোগ করে বলেন, বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের ক্ষমতায় গেলে বাংলার মা বোনদের বাড়ানোর কোনো নিরাপত্তা পাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নানাভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। নারীদের অধিকার আদায় এবং সুরক্ষা ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান। তারা নারীকে ব্যবহার করে তাদের ভোট চাওয়ার জন্য, জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, কিন্তু তারা নারীকে কখনোই এমন একটা জায়গায় আনবে না যেখানে নারী ফ্যামিলি কার্ডের অধিকারী হতে পারে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে, যারা সকলের জন্য ভয়েস রেইজ করতে চায়। তাদেরকে তারা চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের বট বাহিনী দেশের নারীদের নানা মাধ্যমে হেনস্থা করছে। জামায়াত আমিরের নারীর ক্ষমতায়ন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমি খুব সুস্পষ্টভাবে বলেছি। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রধান ছিলেন একজন নারী ৪৪ বছর। ধর্মকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে ভিন্ন মতাদর্শীদের বিরুদ্ধে। এ সময় তিনি ধর্মকে ব্যবহার করে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়াতেও আহ্বান জানান। আপনারা নারীদের নিয়ে, নারীদের সম্পর্কে, তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী। একটি গুপ্ত দলের সুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে জাতিকে আর বিভক্ত হতে দেব না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি আরও বলেন, সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য দেশকে নিরাপদ করা হবে। সবাই উপাসনালয়ে যার যার উপাসনা করবে, এ কাজে বাধা দেওয়ার অধিকার কারো নেই। সভায় তিনি আরও বলেন, জনগণের কেনা অস্ত্র দিয়ে জনগণের উপর গুলি চালানো হয়েছে, এই রাজনীতি আর ফিরিয়ে না আনার আহ্বান জানান তিনি। সবাই মিলেই আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, এখান থেকে কেউ আমাদেরকে ঠলাতে পারবে না। আমাদের দাওয়াত স্পষ্ট, আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি মানি না, মানব না। কোনো আধিপত্যবাদ মানব না, কারো চোখ রাঙ্গানি মানব না। বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেব না। এর আগে দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, নির্বাচনের পরের দিন থেকে চিত্র পাল্টে যাবে, সবাই নতুন বাংলাদেশ দেখবে। গেল ১.৫ বছর যারা অধৈর্য হয়ে অপকর্ম করেছে তাদের হাতে জনগণ নিরাপদ নয়, এদের জন্য অশনি সংকেত শুরু হবে বলেও জানান জামায়াত আমির। ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সিটি কর্পোরেশন গঠন, বিমানবন্দর স্থাপনের মতো গুরুত্বপূর্ণ ৬ দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন ডক্টর শফিকুর। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে, সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলব যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় ঐক্যে দলের লক্ষ্য সংস্কার বাস্তবায়ন করা, আর ঐক্য সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ।
রাজীব আহমেদের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। নতুন চোখে বাংলাদেশ প্রতিপাদ্যে ইশতেহারকে তারুণ্য মর্যাদার বলে উল্লেখ করে এনসিপি। নাগরিক অধিকার, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়ে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব, এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট এবং এই নির্বাচনে এই সময় কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। গণ অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠা হলেও এর সুফল ঘরে ঘরে পৌঁছায়নি উল্লেখ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নিজেদের পরিকল্পনা ইশতেহারে তুলে ধরে এনসিপি। তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়ং জেনারেশন আমরা তৈরি করতে পারি। সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন সহ যে কোনো প্রকার বৈষম্যমূলক নিপীড়নকে প্রতিহত করতে একটি বিশেষ সেল গঠন করা হবে বলেও ইশতেহারে বলা হয়। আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনে একটা বিশেষ সেল থাকবে। আর 11 দলীয় ঐক্য সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে এনসিপি বলে জানায় দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধুমাত্র সাধারণ জনগণকে অবহিত করতে পারবেন, সচেতন করতে পারবেন, তবে হ্যাঁ অথবা না ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবছর নির্বাচনের পরিস্থিতি অনেক ভালো জানিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কোনো পক্ষ অবলম্বন করে কোনো প্রচার প্রচারণার সুযোগ নাই, এই ব্যাপারটাই আমরা স্পষ্টীকরণ করে দিয়েছি। তার মানে এটা দাঁড়াবে এইরকম যে গণভোট নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষকে অবহিতকরণ করতে পারবেন, সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না এর পক্ষে ভোটের ব্যাপারে কোনো ধরনের অবস্থান নেবেন না। সরকারি বিভিন্ন উদ্যোগের পরেও সাধারণ ভোটারের কাছে ধোঁয়াশাচ্ছন্ন গণভোট, এ নিয়ে তাদের মাঝে নানা বিভ্রান্তিও রয়েছে। পর্যাপ্ত প্রচার ও দিক নির্দেশনার অভাবে ভোটারদের বড় অংশই বুঝতে পারছেন না হ্যাঁ বা না ভোট কিভাবে দিতে হবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা না হলে ভোট গ্রহণের দিন জটিলতা সৃষ্টি হতে পারে। নাদিম মুস্তাফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। নানা কারণে গুরুত্বপূর্ণ এবারে জাতীয় নির্বাচন, বিশেষ করে গণভোট বিষয়টি অধিকাংশ ভোটারের কাছেই রীতিমতো ধোঁয়াশাচ্ছন্ন। ভোটাররা সংসদ নির্বাচনের দলীয় প্রতীকে ভোট দিতে অভ্যস্ত হলেও গণভোটের ব্যালট পেপার তাদের কাছে নতুন ও অপরিচিত। হানা ভোট সম্পর্কে আমার জানা নেই। আমি হানা ভোট গেছে জিয়াউর রহমান সাহেবের আমলে, তারপরে এই বোর্ডে ওই যে উনি হইলো নির্বাচিত হইলো, আর এখন যে হানা ভোট, এই হানা ভোটের অর্থ কি আমি বুঝি না। এটা আমি গণভোটের সর্বোচ্চ 10 থেকে হয়তো 10টা বলতে পারবো, কিন্তু বাকি 74টা সম্পর্কে তো আমি জানি না, কারণ বাকি 74টা সম্পর্কে সাধারণ জনগণকে আসলে কতটুকু ব্যক্ত করা হয়েছে আমার ঠিক ধারণা নেই। হ্যাঁ না, বুঝতে হইব তো যে এটা বা এটা হইব, এই বুঝে কয় না তাহলে ভোট দেওয়ার কোনো লাভ আছে? বর্তমান সংবিধানের 7 ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল। জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। গোপন ব্যালটে উচ্চ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ 2 কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। আইন সংশোধনের সংস্কার হবে 37টি, যাতে যুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। হ্যাঁ, ভোটের মাধ্যমে যেন আমরা যে চেঞ্জগুলো যে চাচ্ছিলাম সেই চেঞ্জগুলো যেন আসে। এবার সরকার ব্যবস্থায় যেই আসুক, বাট আমরা চাই আমাদের দেশের যেন উন্নতি হোক, দেশের পরিবর্তন হোক। তরুণ প্রজন্মের যে স্বপ্ন, সেই স্বপ্ন ভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে। আমরা বিগত সময়ের যে আচরণ বা সরকারের মধ্যে যা দেখেছি,
যা আমরা চাই না সেই বিষয়গুলো বারবার ফিরে আসুক। বিশেষজ্ঞরা বলছেন গণভোটে 4টি প্রশ্ন পড়ে ভোট কেন্দ্রেই সিদ্ধান্ত নেয়ার মতো ভোটারের সংখ্যা খুব কম। গণভোটের মধ্যে কি আছে, আমি হ্যাঁ ভোট দিলে আমি আমার কি কি সুবিধা হবে বা দেশের সুবিধা হবে, এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট না। আমাকে অনেকেই বলে যে কি আছে এর মধ্যে। সুতরাং যেটাই ভালো, নিশ্চয়ই ভালো থাকার কথা, ভালো যদি থাকে সেটা জনগণের স্পষ্ট হওয়া উচিত। এবং দীর্ঘদিন থেকে যে জিনিসগুলো চলে আসছে যে হ্যাঁ নারীর ক্ষমতায়ন, সমাজের নিম্ন শ্রেণীর অধিকারগুলো নিশ্চিত করা, তারপরে বিশেষ করে বেকারত্বের যে অবস্থা, সবগুলোর একটা দিক নির্দেশনা যদি থাকে তাহলে এটা আমি মনে করি যেটা ফলপ্রসূ হবে বলে মনে করি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচিত সংসদের সংবিধান সংস্কার পরিষদ 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। যদি কোনো কারণে হ্যাঁ ভোট না জিতে, অর্থাৎ সংস্কারের পক্ষে ইয়েস না বলতে পারে মেজরিটি পিপল, তখন তো এটা একটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ যে সংস্কারগুলো তাহলে কি হবে। তবে এটা হ্যাঁ না জিতার সঙ্গে সংস্কারগুলো যে খুব বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট আমি তাও বলবো না। কারণটা কি, দলগুলো মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু এক ধরনের কমিটমেন্ট দিয়ে দিয়েছে যে এই জায়গাগুলো আমরা বাই ডিফল্ট আমরা প্রায়োরিটি দিব। তবে এ গণভোটে জনমতের যথাযথ প্রতিফলন নিয়েও সংশয় জানান বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামীকাল পর্দা নামছে মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন শুক্রবার হওয়ায় সকাল থেকে দর্শনার্থীদের ঢল নামতে দেখা যায় মেলা প্রাঙ্গণে। ক্রেতাদের মধ্যেও মেলার শেষ দিকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব মিলে মেলায় আসতে শুরু করেন দর্শনার্থীরা। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দর্শকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। জামায়াত বিকাশ ও এনআইডি নাম্বার নিয়ে ভোট জালিয়াতির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে বস্তিবাসী স্থায়ী পুনর্বাসন করা হবে। সকালে রাজধানীর মিরপুর 11 নাভানা টাওয়ার ও তালতলা বস্তিতে নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক জানান, নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা যেখানে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, জনগণের সাথে কথা বলছি, জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য এবং জনগণকে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আমরা আন্তরিকতার সহিত প্রত্যেকটি জায়গায় কাজ করছি। ঠিক সেই সময় জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। কারণ আপনারা সকলেই জানেন এনআইডি নাম্বারের সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। খেলার খবর, ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে 90 রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে টস জিতে অধিনায়ক জ্যোতির হাফ সেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা 191 রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 101 রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। দলের হয়ে পিপ্পার স্প্রোল করেন 27 রান। বাংলাদেশের হয়ে মারুফা 3টি ও সোনিয়া নেন 2টি উইকেট। 35 বলে 56 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন নিগার সুলতানা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। জনসভায় ভাষণ দিলেন রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ক্ষমতায় গেলে জাতিকে আর বিভক্ত হতে দিব না বললেন জামায়াত আমির। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের ভোটে লাল কার্ড দেখানোর আহ্বান। এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। ফ্যাসিবাদী আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে গুরুত্ব আরোপ। এবং কাল পর্দা নামছে মাসব্যাপী বাণিজ্য মেলার। ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, শেষ সময়ে মূল্য ছাড়ের হিড়িক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।